বিষয় নিয়ে গবেষণা করেন এবং আমি জানি যে ধর্মীয় যে উন্মাদনা, উগ্রতা, এগুলো নিয়েও আপনি অনেক গবেষণা করেন, সাম্প্রতিক সময়েও করেছেন, আগেও করেছেন। বর্তমানে আমরা দেখলাম যে নিউ ইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বাংলাদেশে জঙ্গিদের উত্থান নিয়ে। আপনি কি দেখছেন? বাংলাদেশে প্রথম কথা, জঙ্গি কাকে বলে আমরা একটু আলোচনা করি বিষয়টা। জঙ্গি একটা খুব পপুলার টার্ম বলা হয়। জঙ্গি বলা হচ্ছে তাদেরকে মূলত যারা আপনার যে টার্মটা আমি ব্যবহার করি যে ইসলামবাদ বা প্রচলিত শব্দ ইসলাম পন্থা, অর্থাৎ ইসলাম ধর্মটিকে যারা রাজনৈতিক মতাদর্শ হিসেবে, শুধু ধর্ম হিসেবে দেখেন না, এটিকে তারা রাজনৈতিক মতাদর্শ হিসেবে দেখেন। যেমন কমিউনিজম একটি রাজনৈতিক মতাদর্শ, ইসলামকেও তারা মনে করেন যে এটি হচ্ছে একটি রাজনৈতিক, শুধু ধর্ম না, ধর্ম তো অবশ্যই, তারা মনে করেন এর সাথে এটি একটি পলিটিক্যাল আইডিওলজি। আচ্ছা, এখন পলিটিক্যাল আইডিওলজি না, অনেক ইসলামিস্ট পার্টি আছে, তারা পলিটিক্যাল আইডিওলজি মনে করেন এবং একটি নিয়মতান্ত্রিক রাজনীতি তারা করেন, ভোটে অংশগ্রহণ করেন বা ইত্যাদি প্রক্রিয়ার মধ্যে তারা থাকেন, এটার মধ্যে তারা সীমাবদ্ধ থাকেন। কিন্তু আরেকটি গ্রুপ মনে করে যে শুধুমাত্র তারা ভোটের রাজনীতির মধ্য দিয়ে তাদের যে রাজনৈতিক গোল, যে ইসলামিক স্টেট কায়েম করা এবং অনেকের আবার ইসলামিক খেলাফত কায়েম করা, সেইটা ভোটের রাজনীতির মধ্যে হবে না। ভোটের রাজনীতি তারা মনে করেন যে ধর্মবিরোধী, সুতরাং তাদেরকে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বা রাজ সন্ত্রাসের মধ্য দিয়ে সেটা কায়েম করতে হবে। সুতরাং তারা হচ্ছেন এক ধরনের ইসলাম ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক সন্ত্রাসবাদী যে আন্দোলন, সেটাকে আমাদের বাংলাদেশে পপুলার টার্মে বলা হচ্ছে যে জঙ্গিবাদ বা জঙ্গিবাদী। সুতরাং এই গ্রুপগুলো কিন্তু বাংলাদেশে যে আজকে গঠিত হয়েছে তা নয়, সেটা আমরা কিন্তু একটা দীর্ঘ সময় ধরেই দেখে এসেছি। সেই মনে করুন সেই 2000 সাল থেকে বা তার আরো একটু আগের থেকে কিন্তু এই গ্রুপগুলি মানে আপনার তৈরি হওয়া শুরু হয় এবং পরবর্তী বিভিন্ন গত 24-25 বছরে এগুলি কিন্তু আরো বিকশিত হয়েছে, নানাভাবে শক্তিশালী হয়েছে। এর নানাবিধ কারণ রয়েছে, একটি কারণে নয়। এবং অন্যতম আরেকটি কারণ হচ্ছে যে এই যে মূলধারার যে রাজনৈতিক দলগুলো, তাদের নানাবিধ ব্যর্থতা, প্লাস যে বামপন্থী রাজনীতির যে ব্যর্থতা, নানাবিধ ব্যর্থতা, এইগুলোর জন্য মানুষের একটা বিকল্প কি, মানুষ কিন্তু সবসময় একটা বিকল্প খোঁজে। এগুলো একটা লম্বা আলোচনা। এই সমস্ত কিছুর ফলেই যে আপনার যে সন্ত্রাস, আমি এত কিছু বুঝি না, আমি কিভাবে দেখি, আপনি জঙ্গি কি এটা ব্যাখ্যা দিয়েছেন। আমি বুঝি যারা জঙ্গুলে, যাদের কাছে কোনো আইন কানুন সভ্যতা নাই, যারা মানুষকে পিটিয়ে মারতে পারে, যারা এক্ষুনি মানুষকে গুলি করে মেরে ফেলতে পারে, যারা ধর্মের নাম নিয়ে মানে একটা কি বলবো জঙ্গলের শাসন কায়েম করতে চায়, এর কি আমি বুঝি জঙ্গি। এটি একটা কথা বলতে আমি একটা জিনিস যোগ করতে চাই। এটি যে শুধু বাংলাদেশেই বিশ্বে না যায়, বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে শুধু ধর্মের নামে হয়েছে তা না। 1970 সালে কিন্তু কমিউনিস্ট রাজনীতির নামও এ ধরনের হত্যাকাণ্ড হয়েছে, বহু হত্যাকাণ্ড হয়েছে। এবং সেই একই পন্থায় যেটা এখন দেখছেন, সেই সন্ত্রাসবাদী পন্থায় তারাও কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখলের মানে চেষ্টা করেছে বা যারা অ্যাক্টিভিটিস চালিয়েছেন, তার বলি কিন্তু অসংখ্য সাধারণ মানুষ। আমরা একটু বর্তমানে থাকি, হ্যাঁ নিশ্চয়ই আমরা জানি কম্বোডিয়াতে সমাজতন্ত্রের নামে শত শত মানুষকে গলা কেটে হত্যা করা হয়েছে, রাইট? আমরা বর্তমানে থাকি, যা এখন হচ্ছে, এখন তো কমিউনিস্টের দিন নয়, রাইট? সো এখন যা হচ্ছে সেইখানটাতে থাকি। সেটা হচ্ছে যে এখন যে বাংলাদেশে যা হচ্ছে সেটাকে আপনি কিভাবে দেখছেন? সেখানে কি কোনো বাংলাদেশে কোনো আইন কানুন কোনো কিছু কি আছে? মানে আইন কানুন কোনো কিছু তো, সবকিছু তো বইয়ে লেখাই আছে। আইন কানুন বলেন ইমপ্লিমেন্ট করতে পারছে কিনা, সেই তো প্রশ্নটা আপনার। আইন কানুনটা ইমপ্লিমেন্ট করা যাচ্ছে কিনা, ইমপ্লিমেন্ট করবার ক্ষেত্রে তো অবশ্যই শুধু বর্তমান সরকার না, সবসময় আমাদের একটা সীমাবদ্ধতা ছিল। যে শুধু যে এখন না, আগেও আমরা দেখেছি যে আইন কানুন ঠিক ওইভাবে তো কোনো সরকারি মানে অ্যাপ্লাই করতে পারেনি নানাবিধ কারণে। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে আপনার কথাগুলো এইভাবে যে আপনি সবসময় কোনো সরকারি পারেনি এটা দিয়ে বর্তমান সময়টিকে একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন। এটা কি সঙ্গত হচ্ছে কিনা? কারণ বর্তমান সময়টি অতীতের কোনো সময়ের মতোই নয়। বর্তমানে মানুষ জীবন দিয়ে তারা তাদের ভাষায় তথাকথিত স্বাধীনতা এনেছে, রাইট? তাদের ভাষায় তারা একটা বিপ্লব করেছে কিংবা গণ অভ্যুত্থান করেছে। এখন আপনি যদি আগের কোনো অবস্থার সঙ্গে বর্তমানে তুলনা করেন যে আগেও ছিল না এখনো নাই, আমার মনে হয় এটা অন্যায় হয় না। বর্তমানটা তো হচ্ছে অতীতের ধারাবাহিকতা। আপনি একটা রাষ্ট্র, একটা দল, একটা সরকার একটা ফাউন্ডেশনের উপর গড়ে ওঠে। আমেরিকাতে তো আপনি কোনো ইন্টারিম গভর্নমেন্ট আনতে পারবেন না, কারণ আমেরিকার একটা ধারাবাহিকতা আছে।
আপনার ভারতবর্ষে আপনি পারবেন, কারণ ভারতের একটা ধারাবাহিকতা আছে, কিন্তু আমাদের কেন হয়েছে? আমরা 90-তে আপনি ইন্টারিম কেয়ারটেকার গভর্নমেন্ট বসিয়েছি, নানা সময় কেয়ারটেকার গভর্নমেন্ট এসছে, সামরিক শাসন এসছে, গণতন্ত্র এখানে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে পারেনি। এই যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে পারে না, তখন আপনি ইন্টারিম গভর্নমেন্ট দেখবেন, ওই কেয়ারটেকার গভর্নমেন্ট দেখবেন, এখন অনেকে বিপ্লবী সরকার করতে হবে, এই সমস্ত কথাবার্তা। আপনি যে গণতান্ত্রিক ধারাবাহিকতা দেখতে পাননি, সেটির দোষ কি বাংলাদেশের রাজনৈতিক দলের, নাকি বাংলাদেশের মানুষের, নাকি বহির্শক্তির, যারা বারবার আমাদের দেশের উপর নজর দিয়েছে, আমাদের উপর কৌশল খাটিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেছে? শুনুন, কোন গণতান্ত্রিক রাষ্ট্র যখন থাকে তখন কোন, আমাকে একটু বলতে দিন কথাটা একটু শুনুন, কোন বহিঃশক্তি বহিরাষ্ট্র কোন আজ পর্যন্ত দেখবে না কোন গণতান্ত্রিক শাসককে কোন বহিঃশক্তি, আমি যতটুকু রিকল করতে পারি, কোন বাইরের ইনফ্লুয়েন্স দ্বারা কোন গণতান্ত্রিক শাসককে উৎখাত করে ফেলা হয়েছে। যে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, একটা গণতান্ত্রিক শাসক যেটা বলছে, একটা ধারাবাহিকভাবে যখন প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে পৃথিবীর ইতিহাসে সেটা নাই। যখনই গণতন্ত্র থাকে না, তখনই কি হয়, ওই নানা ষড়যন্ত্র তত্ত্ব আমরা ডালপালা বিস্তার লাভ করে, সবসময় একটা বহিঃশত্রুর একটা ভীতি একটা তৈরি করা হয়, যে বহিঃশত্রু ওইটা করছে সেটা করছে সব দিক থেকে। হ্যাঁ, এখন আপনি আপনার মূল প্রশ্নে আসেন, আপনি জিজ্ঞেস করেছিলেন যে গণতন্ত্রহীনতার জন্য মূল দায়ী কারা। আমি বলি রাজনৈতিক দল। কিভাবে সেটা আপনি প্রশ্ন করতে পারেন, কোন রাজনৈতিক দল? কি আমাদের সংকটের শুরুটা কোথায়? সংকটের শুরু 1975 সাল। 1973 সালে একটা নির্বাচন হয়েছে, হোয়াট এভার সামান্য এদিক সেদিক কিছু ভুলভ্রান্তি সেখানে ছিল, কিন্তু মানুষ একটা ডেমোক্রেটিক প্রসেসটা শুরু হলো। কিন্তু এই যে 1975 সালে একটা ব্রেক হলো, একটা একদলীয় শাসনে বাংলাদেশ চলে গেল, তারপরে আপনি দেখেন ধারাবাহিক কু কাউন্টার কু, সেখান থেকে কিন্তু বাংলাদেশকে আরেকবার মনে করা হলো 90 পরবর্তী সময় হয়তো বাংলাদেশ একটা ডেমোক্রেটিক শাসনে যাবে। কিন্তু তারপরে আপনি দেখলেন যে প্রথমে বিএনপি, তারা আপনার 96 সালে এই কাজটা করলো, তারপর 2007 সালেও তারা কিন্তু ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার একটা চেষ্টা করলো, এবং তার শিক্ষা নিয়ে কোটানকো শিক্ষা নিয়ে আমাদের 13 সালে শেখ হাসিনার সরকারও কিন্তু একই কাজ করলেন। অর্থাৎ ডেমোক্রেটিক মাইন্ডসেট যেটা পলিটিক্যাল পার্টির মধ্যে, তার অ্যাক্টিভিস্টদের মধ্যে, বাংলাদেশে ডেমোক্রেটিক মাইন্ডসেট না হলে কিন্তু আপনি ডেমোক্রেসি চালাতে পারবেন না। আপনি মনে ডেমোক্রেসি ধারণ করেন কিনা, যেটা ভারতে আমরা দেখেছি, জওহরলাল মহাত্মা গান্ধী কিন্তু ক্ষমতা যাননি। হ্যাঁ, জওহরলাল নেহরুরা কিন্তু ক্ষমতা থাকতেই হবে আমাকে, এরকম কিন্তু মাইন্ডসেট নেন নাই। হ্যাঁ, বাংলাদেশ ভারতে স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত সেন্ট্রাল থেকে একদম পঞ্চায়েতের নির্বাচন যত মারামারি যাই হোক, কিন্তু একটা জায়গায় কিন্তু তাদের বলতে পারবে না, কেউ অভিযোগ করেনি যে নির্বাচনটা ঠিক মতো হয়নি। আপনি যে মুসলিম পন্থী যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে তাদের সাথে কথা বলেছে, দুজনের সাথে করবে। আমাদের তো নির্বাচনের চেয়েও সমস্যা অন্য জায়গায়, আমরা তো ক্ষমতা ছাড়তেই চাই না। আমার মনে হয় সেই 54 সালে বাংলাদেশের মানুষ প্রথম ভোট দিয়েছে, সেই থেকে আজ পর্যন্ত একটি মাত্র সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। 54 সাল থেকে আজ পর্যন্ত একটি মাত্র সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। বলেন তো কবে? 2001-এর আওয়ামী লীগ সরকার। রাইট, এর বাইরে কেউ কোনোদিনও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি। তাহলে শেখ হাসিনার সরকার কেন এইভাবে করে মানে একতরফা নির্বাচনের দিকে ধাবিত হলেন? যেই সরকার, তারা একমাত্র ইতিহাস যারা নিজেরা ক্ষমতা স্বেচ্ছায় শান্তিপূর্ণভাবে হস্তান্তর করেছেন। এবং আমার এখনো সেই দৃশ্য মনে আছে যে শেখ হাসিনা হেঁটে হেঁটে বঙ্গভবনে গিয়েছিলেন তার পদত্যাগপত্র জমা দিতে, রাইট? সেই শেখ হাসিনা কেন এই তার তিনটা নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ হলেন? সংকটটি কোথায়? তাহলে কি রাজনৈতিক দলের সংকট নাকি অন্য কোথাও সংকট? সংকটটি রাজনৈতিক দলের। শুনুন, আপনি পৃথিবীর কোন গণতান্ত্রিক ব্যবস্থায় দেখেছেন যে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে মানে নির্বাচন হয়? আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়ে গেছে। আজকে তো জনগণের প্রশ্ন করা হচ্ছে পলিটিক্যাল পার্টির লিডার্সদেরকে, তোমরা কিসের পলিটিক্যাল পার্টি ফর্ম করছো যে একটা নির্বাচন করতে পারো না? যে আমি ধরুন আমি আওয়ামী লীগ বা আমি বিএনপি বা আমি সিপিবি, আমি ক্ষমতায় আছি, আমারও যে ভারতে বেশি দূরে যাওয়া লাগবে না, সে পাশে ভারত যাদেরকে আমরা পছন্দ করি না, সেই ভারতের দৃষ্টান্তই আমি দিচ্ছি। হ্যাঁ, যে সেই ভারতে যখন নির্বাচন হয়, কংগ্রেস যখন অধীনে নির্বাচন হেরে যায়, কংগ্রেস ক্ষমতা ছেড়ে চলে গেছে, তাই না? বিজেপির অতীতেও কিন্তু ছেড়ে এরকম ব্যাপার স্যাপার আছে। সুতরাং আজকে কেন বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো এই ব্যবস্থা করতে পারো না? এই প্রশ্ন কিন্তু ছাত্র সমাজ, তরুণ সমাজ করছে আজকে, যে এই জবাবদিহিতা কিন্তু পলিটিক্যাল পার্টিসগুলোকে জনগণের সামনে দিতে হবে। আপনার কেন সেই একটা নির্বাচন করতে পারেন, আপনি কিসের আপনি বাকি অন্য প্রগ্রেস করবেন দেশ, রাইট? সুতরাং এটা হচ্ছে ফান্ডামেন্টাল। আপনি নির্বাচন ঠিক করেন, দেখবেন যে অন্য সমস্যাগুলো মোরলেস কিন্তু একটা লাইনে চলে এসছে। কিন্তু নির্বাচন যেটা গণতন্ত্র একদম বেসিক ফান্ডামেন্টাল ভিত্তি, একেবারে প্রাইমারি প্রথম স্টেপ ইলেকশন। এখন আপনার যেই দেশের রাজনৈতিক দল ক্ষমতায় বসলে
ক্ষমতা ছাড়তে চায় না, তাহলে আপনি নির্বাচন দিবে কেমন করে? একটি মাত্র নেতা তিনি ক্ষমতা ছাড়লেন, কিন্তু তিনি আবার পরবর্তীতে গিয়ে আবারও ভোট মানে ক্ষমতা না ছাড়ার চক্রান্তে পড়লেন, রাইট? 2006 সাল থেকে 8 সাল, রাইট? তাহলে আপনি কিভাবে আওয়ামী লীগকে আবার দোষারোপ দেন? না, উনি 2001 সালে আওয়ামী লীগ এটা দোষারোপ করা কিছু, 2013 সালে এসে উনি তো কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন করে উনারা ক্ষমতায় আসলেন 2009 প্রথম দিকে। হ্যাঁ, তো আপনি বলছেন ডক্টর ইফতেখার, আপনি বলছেন কেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটা নির্বাচন সিস্টেম মানে প্রতিষ্ঠিত করতে পারলো না? তো যদি আওয়ামী লীগ সেই সিস্টেম কেয়ারটেকার গভর্নমেন্ট বাদ দিয়ে যে রাজনৈতিক সরকারের অধীনেই নির্বাচন হবে সেটি যদি করে থাকে, এখন সেটা তিনি সফল হননি বা হয়েছেন সেটা ভিন্ন আলোচনা, কিন্তু উনি তো করেছেন, তাহলে আমার দোষটি কোথায় হলো? শুনুন, এই যে আমি একটু আগে বললাম সবকিছু কিন্তু নির্ভর করে যাদের প্রেসিডেন্সির উপরে। বাংলাদেশে অলরেডি যেহেতু এটা তো আমরা তো মানে সেই 1973 সাল থেকে রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হওয়ার সেই ধারাবাহিকতা যেটা শ্রীলঙ্কায় আছে, ভারতে আছে, এবার নেপালে, আমাদের অনেক পরে হয়ে নেপালে আছে, আমরা তো সেটা করতে পারিনি। যে নির্বাচনগুলো হয়েছে সবগুলি ছিল প্রশ্নবিদ্ধ। এরশাদ সাহেবের নির্বাচন, এমনকি জিয়া রহমান সাহেবের নির্বাচন, কিন্তু অনেক পপুলার লিডার ছিলেন, কিন্তু তারপরও কিন্তু কোশ্চেন ছিল সেই বিষয়গুলোতে। কিন্তু যেহেতু ধারাবাহিকতা আমাদের কি ছিল যে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন, এটা আমরা একটা সেট করে নিয়ে এসেছি। তো শেখ হাসিনার সরকার 2013 সালে এসে সেই ধারাবাহিকতাটা ব্রেক করতে চাইলেন, তাহলে অন্য পলিটিক্যাল পার্টি কেন ট্রাস্ট করবে? সেখান থেকে একটা ট্রাস্টের প্রশ্ন দেখা দেবে না, কারণ যেহেতু উনি নিজেই এসছেন আপনার কি বলে যে একটা কেয়ারটেকার সরকারের অধীনে ইলেকশন করে। উনি যদি ওই ধারাবাহিকতায় আসতেন যে বিএনপির অধীনে নির্বাচন হয়েছে, বিএনপিকে উনি হারিয়ে দিয়ে উনি এসছেন, না, তাহলে তো কোনোদিনও ওই ধারাবাহিকতা রাখতে গেলে তাহলে তো কোনোদিনও রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হবে না আপনার কথা অনুযায়ী। এটাই তো আমাদের দেশে তিনি যেহেতু কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে আসছেন এবং তিনিও কেয়ারটেকার অধীনে নির্বাচন দিবেন, তাহলে তো এই ধারাবাহিকতা কোনোদিনও শেষ হবে না। অবশ্যই, সেটাই তো বলছি আপনাকে যে পলিটিক্যাল পার্টিগুলো অতীতে সেটা করতে পারেনি, কিন্তু এখন পর্যন্ত ওই ক্রেডিবল অবস্থায় যেহেতু কোনো পলিটিক্যাল পার্টি, যেটা আওয়ামী লীগ তো প্র্যাকটিস করলো 3টা ইলেকশন দিল, সেই 3টে ইলেকশনে কিন্তু এমন কোনো ওনারা সৃষ্টি করতে পারলেন না যে মানুষ বিশ্বাস করবে যে ঠিক আছে 14 সালে 18 সালে বা 24-এ যে নির্বাচন হলো যে সেইটি জাতীয় বা আন্তর্জাতিকভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন, সেটা তারা করতে ব্যর্থ হয়েছে, তাই না? সেটা যদি তারা সাকসেসফুলি করতে পারতেন তাহলে কিন্তু মানুষের আস্থাটা ফিরে আসতো। হ্যাঁ, কিন্তু যেহেতু তারা পারেননি, সুতরাং মানুষের কিন্তু এখন চিন্তা করতে হয় সেই ধরনের একটা নির্দলীয় কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন। সুতরাং এই ধারাবাহিকতার মধ্যে দিয়ে পলিটিক্যাল পার্টিগুলিকে ম্যাচিউর হতে হবে আগে। যখন সেই ম্যাচিউরিটি হবে, মানুষের মধ্যে সেই কনফিডেন্সটা আসবে, পলিটিক্যাল পার্টি সেই ম্যাচিউরিটি লেভেলে গিয়েছে, তখনই কিন্তু হতে পারে। দেখুন, আপনি কিন্তু প্রশ্ন করেছেন প্রফেসর ইউনূসের অধীনে নির্বাচন ফেয়ার হবে কিনা, আপনি বিশ্বাস করতে পারছেন না কেন? এই যে ধারাবাহিকতা আপনি দেখে আসছেন আওয়ামী লীগের শাসনটা, 3বার নির্বাচন মর্নিং শোজ দ্য ডে। এখন তার নিয়োগকর্তারা রাজনৈতিক দল গঠন করেছে, তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, অলরেডি বলেও দিয়েছে। হ্যাঁ, এখন তিনি নির্বাচন করবে, মানুষ কেমন করে বিশ্বাস করবে বলেন তো? তার অধীনে নির্বাচন হবে, মানুষ কেমন করে বিশ্বাস করবে? একই কথা যে আওয়ামী লীগের ক্ষেত্রে সেটা করতে পারেনি, কারণ তার জানি যে নির্বাচনে আওয়ামী লীগ পাস করবেই, ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে, সেটাই হয়েছে। এটা যদি ব্যতিক্রম হতো, রাইট, এক্স্যাক্টলি, তাহলে আসলে ডক্টর ইউনূস আসলে ব্যতিক্রম কেউ নন, তিনি আমাদেরই তো, তিনি ওই অন্য রাজনৈতিক দলগুলোর মতোই আর কি, উনি ব্যতিক্রম কেউ নন। ব্যতিক্রমে আমাদের তো কথাই হচ্ছে না, কথা হচ্ছে যে আমাদের সিস্টেমটা আমরা দাঁড় করাতে পারিনি সেইভাবে। এটা হচ্ছে আমাদের সমষ্টি, আমাদের চেয়েও বলবো যে গণমানুষের চেয়েও বলবো, গণমানুষের প্রতিনিধিত্বকারী যে মূল রাজনৈতিক দলগুলো তাদের একটা কালেকটিভ ফেলিওর, এইটাকে আপনাদের অ্যাকনলেজ করতে হবে। এটা যদি অ্যাকনলেজ তারা করতে ব্যর্থ হয়, আরো দীর্ঘ সময় আমাদেরকে এই নানান অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।